রাজ্যের মানুষকে, বিশেষত বালিগঞ্জের নির্বাচক মণ্ডলী এবং আসানসোলের আমাদের কর্মী, সমর্থক, দরদি, নির্বাচন কর্মী, তাদের সবাইকে ধন্যবাদ জানাবো। একে প্রচণ্ড গরম দাবদাহের মধ্যে, দুই খুব কম সময়ের ইলেকশন, এই যে ক্যাম্পেইন যে ডিউরেশন, তিন নানান রকমের প্রলোভন, মস্তানি, গুন্ডামি, ইলেকশন কমিশনের বিধিনিষেধের উপরে দাঁড়িয়ে পুলিশ কোথাও কোথাও সুপার ইলেকশন কমিশন হয়েছে, মিছিল করতে দেয়নি, মিটিং করতে দেয়নি, অনুমতি দিয়ে অনুমতি ফেরত নিয়েছে। যুবরাজ ঘুরবেন, সুতরাং সেজন্য ওই দিন অন্য কোনো কর্মসূচি হবে না। মস্তানি করে ব্যানার, ফেস্টুন, ফ্ল্যাগ সরিয়ে দেওয়া, নামিয়ে দেওয়া, পুলিশ এবং মস্তান দুজনেই, যাতে বামপন্থীরা নেই এটা বোঝানোর জন্য। তারপরে ভোটের দিনে তো জোর জুলুম আছেই, ভীতি প্রদর্শন, পোলিং এজেন্টদের ভীতি প্রদর্শন, যে তারপর তো সরকার তো আমরা আছি, এটা তো উপনির্বাচন, তারপরে দেখে নেব। তা সত্ত্বেও মানুষ এই সব কিছুকে উপেক্ষা করেও তারা যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে, এর মধ্যে আমাদের কিছু দুর্বলতা ছিল, ত্রুটি ছিল। আবার যেহেতু আমাদের এই ভোটের প্রক্রিয়া হচ্ছে যখন আমাদের রাজ্য সম্মেলন এবং তারপরে সর্বভারতীয় সম্মেলন, সেই সময়ের মধ্যে যার পর আমাদের একটা নেতৃত্বের একটা বড় অংশ তারা আগে থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচির মধ্যে ব্যস্ত ছিলেন। কিন্তু সর্বোপরি ভোটের দিনে যারা একেবারে প্রাণের হুমকিকেও উপেক্ষা করে বামপন্থীদের হয়ে পোলিং এজেন্ট, ক্যাম্প অফিস সামলানো, ভোট দেওয়া, ভোটারদের নিয়ে আসা, এবং মিডিয়ার একটা বড় অংশ অনেক দিন পরে আমরা দেখলাম যেভাবে ভোটের দিনে ক্রুসেডার বা প্রোটেক্টর অফ ডেমোক্রেটিক রাইটস বা জালিয়াতি এবং মস্তানি এবং নকল ভোটারদের উপদ্রবকে ঠেকানোর জন্য আপনাদের বুম নিয়ে, ক্যামেরা নিয়ে, কলম নিয়ে যেভাবে আপনারা অনেকেই ভূমিকা পালন করেছেন, তার জন্য আমি কুর্নিশ জানাচ্ছি। আসলে আমাদের রাজ্যে এবং গোটা দেশে এই গণতান্ত্রিক অধিকারটা হরণ করা হচ্ছে, ক্রমাগত স্কুইজ করা হচ্ছে, প্রাতিষ্ঠানিকভাবেও, ডিফ্যাক্টো এবং ডিজুরে দুভাবে ক্রমাগত সংকুচিত করা হচ্ছে। মানুষের কথা বলার অধিকার, মত জানানোর অধিকার, মত প্রকাশের অধিকার, এক এক কাশ্মীর থেকে গোটা দেশ, কাশ্মীর একটু আগে আগে আর্টিকেল 370 ক্যাভারেশন করে, কিন্তু তারপর অন্যত্র কোথাও ঘোষণা করে, কোথাও না ঘোষণা, এগুলো বলা হয়েছে অঘোষিত জরুরি অবস্থা। নির্বাচনের সময় দেখা গেছে যাতে প্রচার নয়, টাকা পয়সা খেলা হবে, কমিউনাল ক্যাম্পেইন হবে, সেই সময়ের মধ্যে দাঁড়িয়ে রামনবমীর মতো ঘটনাকে কেন্দ্র করে উগ্র, এখনও কলকাতায় দেখবেন কোথা থেকে সব পেন ড্রাইভ নিয়ে এসছে, উত্তর ভারত থেকে, মধ্যপ্রদেশ থেকে, এবং একটা হেট্রেড, ঘৃণা, উস্কানি, সাম্প্রদায়িক বিভাজন, তার একটা প্রচার চলছে, কান পাতলি দেখবেন। এবং কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এ ব্যাপারে চুপ। বরঞ্চ আমরা দেখলাম বিজেপি এবং তৃণমূল তাদের উভয়ের যৌথ অংশগ্রহণ এই সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার পেছনে, যেখানে দাঁড়িয়ে আজকে উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, পশ্চিম ভারতে আমরা দেখছি কোথাও বুলডোজার নিয়ে হোক, কোথাও বন্দুক নিয়ে হোক, কোথাও লাঠি নিয়ে হোক, কোথাও তলোয়ার নিয়ে হোক, কোথাও ত্রিশূল নিয়ে হোক, ফলওয়ালা থেকে শুরু করে রোড সাইড ভেন্ডার্স থেকে আরম্ভ করে, দোকানদার থেকে আরম্ভ করে, যে কোনো জায়গায় হামলা হয়ে যাচ্ছে। প্রথমে যখন শুরু হয়েছিল তখন মব লিঞ্চিং, গরুর মাংসের কথা বলা হয়েছিল, এখন গরুও নেই, গরুর মাংসও নেই, কিন্তু মব লিঞ্চিংয়ের প্রক্রিয়া চলছে। সেই জিনিসটা আমরা বারবার যখন বলি ইউপিআইজেশন অফ বেঙ্গল, সেটাই ভোটেও দেখা গেল। দুজন প্রার্থী জিতেছেন নিয়মে, কেউ তো কেউ জিতবে, তাইকে আমি অভিনন্দনে যাচ্ছি, কিন্তু দুজনই হচ্ছেন, আপনার খাতা কলমে বলবেন তৃণমূল জিতেছে, কিন্তু আমি বলবো ফর্মার বিজেপি জিতেছে। এটাই রাজনীতি, এটা শুধু সমাপতন নয়।
বিধানসভা নির্বাচনের সময় এরকম একটা উগ্র বাতাবরণ তৈরি করা হয়েছিল যেন বিজেপি বনাম তৃণমূল হচ্ছে। তখন আমরা বলেছিলাম একটা ফেক অপোজিশনকে দাঁড় করানো হয়েছে, একদিকে বিজ্ঞাপন দিয়ে টাকা দিয়ে, অন্যদিকে ওই বিজয় বর্গী এট আল বিজেপি নেতারা তারা হইচই করে ঝাঁপিয়ে পড়েছেন। আর এখানে তখন বহিরাগত রব তোলা হয়েছে, বাংলা গেল বর্গী আক্রমণ হচ্ছে। অথচ বিজেপিতে কারা যারা হচ্ছে এখন যাদেরকে দেখছেন তৃণমূলের প্রার্থী হলো, তাই তো তখন গান বেঁধেছিল, তাই তো তখন তৃণমূলের বিরুদ্ধে বলছিল, তখনই তারা বিজেপির পক্ষে ছিল। আজকে যারা অনেকেই ঝাঁকে মিশেছে তারাই ছিল, যারা তৃণমূলের ফাউন্ডার, যারা তৃণমূলের অর্গানাইজার, যারা তৃণমূলের লিডার, যারা তৃণমূলের মন্ত্রী, যারা তৃণমূলের এমএলএ ছিল। আবার অনেকেই এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ হয়েছে। এটা রাজ্যের মানুষ এই নির্বাচনের ফলাফলে অন্য সব বাকি বিশ্লেষণ পরে বোঝা যাবে, কিন্তু এটা বুঝেছেন। অন্তত বালিগঞ্জের ক্ষেত্রে অনেক স্পষ্ট রায়ও দিয়েছেন যে এটা হচ্ছে ফেক অপোজিশন ছিল বিজেপি, গ্যাস বেলুনের মতো ফোলানো হয়েছিল, চুপসে গেছে। দুর্ভাগ্য, কিছু দালাল, কিছু সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার মতো কিছু লোকজন থাকে, ভোটের সময় ব্যবহার করা হয়। কিছু ধরনের ছোট ছোট পত্রিকাও থাকে, ধর্মের নামে চালানো হয়। তারা তাদের এই দালালি ভূমিকা পালন করেছে। মানুষ যাতে আলাপ আলোচনা, রাজনৈতিক বিশ্লেষণ না হোক, অন্তত খবরাখবরের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিতে পারেন, সেটা না করে কতগুলো ইমোটিভ ইস্যু সামনে নিয়ে আসার চেষ্টা করেছে। ভোটের হার কখনো পশ্চিমবঙ্গে, নির্বাচন তো নয়, উপনির্বাচনও কখনো এত লো হয়নি। এটা খুবই উদ্বেগজনক। এটা শুরু হয়েছিল আপনারা জানেন যখন ভবানীপুরে মুখ্যমন্ত্রী উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন দুপুর বেরোচ্ছিল না কেউ। তার মানে নির্বাচন মণ্ডলীর মধ্যে একটা অদ্ভুত হতাশা কাজ করছে যে কাম হোয়াট মে, এ তো যা হচ্ছে তাই চলবে। আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে এই হতাশা কাটাতে হবে, এটা গণতন্ত্রের জন্য ভালো না। আজকে বালিগঞ্জের বিধান নির্বাচনের পরে এটা বোঝা যাচ্ছে যে আরো অংশের মানুষের যদি অংশগ্রহণ করানো যেত নির্বাচনে, তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। আমাদের অনেক কর্মীদের মধ্যে হয়তো এরকম একটা ফল হতে পারে, তার হয়তো আশা জাগাতে পারিনি আমরা। আমাদের প্রার্থীকে ঘিরে যেরকম ব্যক্তিগত অ্যাটাক হয়েছে, আনপ্রেসিডেন্টেড, বাংলার ইতিহাস এরকম হয় না। মিসোজিনিস্ট, কমিউনাল, ফান্ডামেন্টালিস্ট, নারী বিদ্বেষী, এই প্রচার হয়েছে। এবং আমি কংগ্রেস দলের নেতৃত্বকে বলবো, প্রার্থী সবাই দিতে পারে, সে ব্যাপারে কোনো অসুবিধা হয়নি। প্রথমত, উপনির্বাচনের সময়, এটা সবসময় বলি আমরা, নির্বাচনের সময় যে সমঝোতা মতো হয়েছিল আসন, সে উপনির্বাচন মনে হচ্ছে সেটা কন্টিনিউশন হয়। সেটা কংগ্রেস দলের নেতৃত্ব স্বীকার করেননি, কিন্তু সেটাও মানি, আমরাও কিছু বলিনি, সবার অধিকার আছে। কিন্তু যেভাবে যে ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছিল, সেই ক্যান্ডিডেট বিজেপির আস্থা বলের মেটেরিয়ালস, অ্যান্টি কমিউনিস্ট মেটেরিয়ালস, মহিলা বিরোধী আরএসএস এর যে তত্ত্ব সব, আর তৃণমূলের ফুড সোলজার্স। কারণ তৃণমূলে এমন অবস্থা হয়েছিল যে তৃণমূলের বিজেপি মার্কা ক্যান্ডিডেট নিয়ে ঘুরতে পারছিল না। সোশ্যাল মিডিয়ায় ভরা আছে, দেখবেন অ্যাকাউন্টগুলো দেখলে তো বোঝা যায় কাদের, আইটি সেল এবং তৃণমূলের এই পিসি ভাইপোর গোয়ালের লোকজন, আইটি সেলের আস্থা বলেন এবং পিসি ভাইপোর গোয়ালের লোকজন একসঙ্গে মিলে যেভাবে সায়রা শাহ হালিম অ্যাজ এ ক্যান্ডিডেট, যেহেতু একটা বড় অংশের ইমাজিনেশন ক্যাপচার করেছিল, সে কসমোপলিটন কলকাতা, যেখানে এত বিদ্বেষের রাজনীতি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যে সিএনআরসি বিরোধী আন্দোলনে এবং মোটামুটি মিডিয়াতে, রাস্তায় ঘাটে, সেমিনারে
সমাজসেবায়, রেড ভলেন্টিয়ার্সের সময় যে ভূমিকা পালন করেছিল, তাতে হচ্ছে একটা সম্প্রীতির কথা, যেখানে বিভাজনের বিরুদ্ধে একটা বড় অংশের মানুষের কাছে যখন গ্রহণযোগ্য হয়েছে, তখন তার পোশাক নিয়ে, তার বিভিন্ন রকমের ব্যক্তিগত জীবনযাত্রা নিয়ে এই ক্যাম্পেইনটা হয়েছে। এটা বিজেপি করে, তৃণমূল করে আমি বুঝি, কিন্তু কংগ্রেস দলকে শুড টেক নোট অফ ইট। আমরা যখন বলছি বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে যারা বিক্রি হবে না তাদের সবাইকে আমরা এক কাট্টা করব, তখন দাঁড়িয়ে কিভাবে কংগ্রেস দলের সাইনবোর্ড লাগিয়ে বিজেপি এবং তৃণমূলের প্রচার হয়েছে অ্যান্টি কমিউনিস্ট, অ্যান্টি উইমেন, অ্যান্টি সেকুলার, ইট শুড বি নোটেড। বলুন। না, আমি বালিগঞ্জ স্পেসিফিক বললাম, ক্যান্ডিডেট স্পেসিফিক বললাম, ক্যান্ডিডেট সায়রা শাহ হালিম ক্যান্ডিডেট স্পেসিফিক, ভর্তি আছে সোশ্যাল মিডিয়া দেখবে তুমি। হ্যাঁ, আমি বললাম তো, কমিউনাল, মিসোজিনিস্ট, নারী বিদ্বেষী। আর কী ধরনের বলো, 1999 সালে এই কলকাতায় যখন তৃণমূল তৈরি করে কংগ্রেস ভেঙে বিজেপির সঙ্গে প্রথম গিয়েছিল কার্গিল যুদ্ধের সময়, আমি নিজে প্রার্থী হয়েছিলাম উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রে, সাবসিডি আছে। তখন আরএসএস এর প্রচারকে যেভাবে তৃণমূল প্রথম তৃণমূলের সাইনবোর্ডে আমাদের রাজ্যে করেছিল 99-এ, ভারত পাকিস্তান যুদ্ধ সব নিয়ে আইএসআই কমিউনাল ক্যাম্পেইন। 2001-এ যখন কংগ্রেস এবং তৃণমূল এই কেন্দ্রে, যে বালিগঞ্জে একটা বড় অংশ হচ্ছে পূর্বতন এন্টালি কেন্দ্র, যেখান থেকে আমি প্রার্থী ছিলাম, এবং কংগ্রেস এবং তৃণমূল একসঙ্গে জোটবদ্ধ হয়েছিল, নিউ জেনারেশন শুড নো ইট। তখন যে ক্যাম্পেইন হয়েছিল ধর্ম নিয়ে, মিথ্যা প্রচার করে নিয়ে, কে দাড়ি রাখে কে দাড়ি রাখে না, কে মসজিদে যায় কে মসজিদে যায় না, এইসব তো প্রচার হয়েছিল। তাই 2 দশক পরেও যদি গোটা দেশের সর্বনাশ হয়েছে, তো তারপরে 2009 নির্বাচনে, 2011 নির্বাচনে যখন কংগ্রেস আর তৃণমূল একসঙ্গে লড়েছে, তারপরে 1 দশক ধরে যখন তাদের শিক্ষা যদি তাকে দিতে হবে, তো আই থিঙ্ক a vast section of Congress leadership have taken note of that. কিন্তু তার বিধানসভায় ক্যান্ডিডেট যাকে করেছে এবং যে প্রচারের টিম করেছে, তাদের যে somebody should have intervened into it. হ্যাঁ, ইয়েস, 1 বছরের মধ্যে শুধু বালিগঞ্জ বলে নয়, গোটা দেশে এরকম উদাহরণ খুব কম পাওয়া যাবে। কম্পেয়ার করে আরও যারা সেফোলজিস্ট আছেন, যারা অ্যানালিস্ট আছেন, তারাও বলতে পারবেন। বিধানসভা ভোট, পুরসভা ভোট এবং আজকে কর্পোরেশনের এই পরে আজকে হচ্ছে উপনির্বাচন ভোট, এগুলো ওয়ার্ড ওয়াইজ দেখলে, বুথ ওয়াইজ দেখলে তখন বুঝতে পারবে এটা হচ্ছে একটা রেকর্ড। আমি আবার বলবো ভোটারদেরকে একই, আবার ওই নাগপুর ব্র্যান্ডের প্রশ্ন আমি বলি, বারণ করি, নির্বাচক মণ্ডলীকে, নির্বাচনকে এবং নির্বাচনের ফলাফলকে সংখ্যালঘু সংখ্যাগুরু এইভাবে ভাগ করবো না। তাহলে এটাও পার্শিয়াল বলছো তুমি। প্রথমত 65 ওয়ার্ড সবটা সংখ্যালঘু না, জানা উচিত। 65 ওয়ার্ডে আমরা জিতেছি, 64 ওয়ার্ডে আমরা জিতেছি। এছাড়াও ধরো 69, 68, 85 তো সংখ্যালঘু, সেটা তো আমরা সেকেন্ড হয়েছি। তাহলে এখানে ক্যাম্পেইন করেছিল সংখ্যালঘু এলাকায় যে সিপিএমকে ভোট দেয়, যেটা প্রচার করে ওরা, যেটা বিধানসভায় করেছিল, তাহলে বিজেপি জিতে যাবে। ওয়্যার ইজ বিজেপি? আজকে ভোটের পরে লোকেরা বলছে 1।
আবার সংখ্যালঘু এলাকা তো এই 61 এবং 60, সংখ্যালঘু বলছি কেন, তুই কেন পিক অ্যান্ড চুজ। যেখানে মস্তানি করতে পেরেছে কিছুটা হলেও সেখানে ভোটটা ধরেছে, আর যেখানে মস্তানি করতে পারেনি তাহলে পুরসভায় যে ভোটটা ছিল মস্তানি ভোট ছিল। তুই সংখ্যালঘু এবং সংখ্যালঘু ভোট না করে এটা বলতে পারো মস্তানি এবং অমস্তানি, এবার ভাগ করতে পারো। এটা তুমি সার্টিফিকেট দিচ্ছে যে বালিগঞ্জে বা কলকাতায় একটা বিশাল সংগঠন আছে এবং আসানসোলে কোনো সংগঠন নেই। এটা তো প্লিজ এত সিম্পলিফাই করতে হবে। অবশ্যই সংগঠন ব্যাপারটা আমরা দেখবো, বালিগঞ্জে দেখবো, আসানসোলে দেখবো, এটা আমাদের কাজ, দেখতে হবে। এবং আমরা বারবার আমাদের পার্টির রাজ্য সম্মেলনে কেন্দ্র পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত করেছি তো আমাদের আরও বেশি ফাঁক ফোকরগুলোকে ভরাট করতে হবে। আসানসোল ইজ এ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। আসানসোলের মানুষ আমাকে ক্ষমা করবেন, কয়লা, ইলিগাল মাইনিং, কোল মাফিয়া, তারপর হচ্ছে বন্ধ কারখানা, তার সঙ্গে সঙ্গে স্ক্র্যাপের বিজনেস যারা করে, একদিনে হয়নি। কিন্তু এইসব ইডি সিবিআই শুনছিল না, এই ডাকছে ভাইপো ভাইজি, ভাইপো বউ, এগুলো হচ্ছে বিজেপি এবং তৃণমূলের কমন, শুধু ক্যান্ডিডেট কমন নয়। এই যে বেসটা, a parallel economy, criminalization of politics and criminal sponsored economy, সেখানে আসানসোল একটা এক্সাম্পল। বিস্তীর্ণ জায়গায় আমাদের লোকজন ক্যান্ডিডেট ক্যাম্পেইন করতে পারে, নিষিদ্ধ। খনি চাপা পড়ে গিয়ে, ইলিগাল খাদানে চাপা পড়ে গিয়ে মারা গেলে মিডিয়া যেতে পারে না সেখানে ছবি তুলতে, পিপলস রিপ্রেজেন্টেটিভ সেখানে যেতে পারে না এই প্যারাল ইকোনমির জন্য। ভোটের অবস্থা বুঝতে পারো। এক হচ্ছে কমিউনাল তো বিষ ছড়ানো হয়েছে, যার প্রোডাক্ট বাবুল সুপ্রিয় বা প্রডিউসার, আইদার প্রোডাক্ট বা প্রডিউসার। আসানসোল তো একটা এক্সপেরিমেন্টের জায়গা হয়েছে, যেখানে ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে এবং ধর্মের ভিত্তিতে, প্রদেশের ভিত্তিতে ভাগ করা। তৃতীয় আরেকটা মারাত্মক দিক আছে, দীর্ঘদিন ধরে যেরকম দার্জিলিংয়ে, যেরকম উত্তরবঙ্গে, যেরকম পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী শক্তি বাংলার ঐক্যকে ভাঙার জন্য কখনো বলেছে ইউনিয়ন টেরিটরি, কখনো বলেছে আলাদা রাজ্য, কখনো দিল্লি থেকে সরাসরি, এই উপনির্বাচন সেই শক্তিকে মদত দিয়েছে। এটা কলকাতায় বসে তোমরা কতটা বুঝতে পারছো কি জানি না। একসময় আজকের দার্জিলিং এর আগে, আজকে যেটা আসানসোলে হচ্ছে, এটা 30 বছর আগে দার্জিলিং এই পদ্ধতি হয়েছে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দুজন প্রার্থী আজকে যে জয়লাভ করলেন, আপনারা এতদিন বললেন যে এরা বিজেপি থেকে এসে এরা সাম্প্রদায়িক মানসিকতায় চলেছে, বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উস্কানি আছে, তারপরে আপনি বলেন গোল মাফিয়া থেকে সব আছে। আপনারা সবাই বুঝলেন বিষয়টা, যারা ভোট দিতে গেল, যাদের ভোটে তারা জিতলো, তারা যা বুঝলো না ব্যাপারটা, এটা হয় সেটা তো আপনাদের খুঁজে বের উচিত, কি করে হয় না। তো এর বিশ্লেষণ করে যেটা বললেন, যারা আপনারা বুঝতে পারলেন, কিন্তু যারা ভোট দিতে গেল তারাই না। আমরা সব বুঝাইতে বলছি না, আমি ইন্ডিকেটিভ কিছু বলেছি। ইউ মে পিক ইট আপ, ইউ মে কভার ইট আপ, ইটস আপ টু ইউ নাও। আমার মনের কথা কিছু নির্ভর করে না, আমি যেটা মনের কথা বললাম, মনোভাবটা আমি স্পষ্ট করে বলেছি। এভরিথিং ইজ ক্লিয়ার। তাহলে তো মমতা ব্যানার্জি এখন বুঝতেই পারেন যে অট্টহাসি আসছে। মমতা আসলে তো ওনার সুবিধা হয়, কিষেনজিকে কে নিয়ে এসেছিল? শুভেন্দু এবং মমতা ব্যানার্জি। কিষেনজি কি বলেছিল?
শুভেন্দু সম্পর্কে, শুভেন্দু অধিকারী সম্পর্কে, যুব সেনাপতি, এই সিআইডির কাছে ডকুমেন্টস আছে রাজ্যের, মাওবাদীদের কারা কারা অস্ত্র সরবরাহ করেছিল, কারা কারা অস্ত্র ট্রেনিং দিয়েছিল সিপিএমকে খুন করার জন্য, এবং খানা এবং দানা পানিকে সাপ্লাই করেছিল। কিষেনজির ভার্সানে আছে। কিষেনজিকে খুন করলেও কিছু শেষ হয়ে যায় ইতিহাসটা? ইতিহাস কাউকে ক্ষমা করে না। আপনার নাম করেই বলেছে মোহাম্মদ সেলিম কুৎসিত প্রচার করেছে, যার জন্য আমাদের আমার ভোট করেছে। দ্বিতীয় বিষয়, যারা বাম থেকে রামে গেছিল সেই ভোটটা ফিরে গেছে। আর যারা হনুমানে গেছিল তারা কোথায় গেল? রাম ভক্ত হনুমানও তো আছে, বলো। হ্যাঁ, রিঅ্যাকশনটা দিতে দেন আপনি, একটা সত্যটা দিয়েছেন তারা কষ্ট করে। প্রথম কথা হচ্ছে, আমি যে মিসোজিনিস্ট ক্যাম্পেইনের কথা বলেছি, ইটস ওয়েল ডকুমেন্টেড, সোশ্যাল মিডিয়া ড্রিভেন ক্যাম্পেইন। আমি বলেছি অ্যাকাউন্টগুলো দেখলে বোঝা যাবে কোন অ্যাকাউন্ট মমতা করে, কোন অ্যাকাউন্ট জয় শ্রীরাম করে, আর সেই অ্যাকাউন্টগুলো এই ক্যাম্পেইনের সময় কী ভূমিকা ছিল। বাবুল সুপ্রিয় বলে হয়ে গেল, হয়তো যাদবপুর ইউনিভার্সিটি মেয়েদের সম্পর্কে খারাপ কথা বলেছিল, তারপর তো আমি টুইট করেছিলাম, তারপর তো বলেছিল মানহানি মামলা করবো, করেছে? আমি তো এখন অপেক্ষা করছি। আর আমি তো পাবলিকলি বলছি, যাবার না তো, প্রেস কনফারেন্স করে বলছি উল্টো, এটা যেহেতু বালিগঞ্জ কেন্দ্রের একটা লিমিটেশনের পরে একটা অংশ, যেটা হচ্ছে আমি এমএলএ ছিলাম যখন ইন্টারলি অংশ ছিল 64, তাহলে সেখানে দাঁড়িয়ে তোমার গিয়ে জিজ্ঞেস করো, লোকে বলে উল্টো যে সেলিম আর একটু প্রচার করলে ভালো হতো, আর একটু আসলে ভালো হতো এখানে। সুন্দর কি কুৎসিত বড় কথা নয়। তাহলে তো বললাম আমরা সম্মেলনে ব্যস্ত ছিলাম, আমরা বেশি টাইম দিতে পারিনি, একদিন একটা জনসভা করেছি, সেটা বড় কথা নয়। কিন্তু এইটা বুঝতে হবে যে ইয়োর কোয়েশ্চেন প্লিজ। গোটা রাজ্যে প্রভাব ফেলবে, গোটা দেশে প্রভাব ফেলবে। মিডিয়ার দৌলতে একটা অংশে তৃণমূল কংগ্রেস বুঝিয়েছে, এবং তাদের আচার আচরণ, ইফতার পার্টি, মৌলানা মৌলবি, কিছু ইমাম বরকতি ব্যবহার করে, যেটা হচ্ছে মুসলমানদের জন্য করছে, মুসলমানদের পার্টি। সেটা আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এই সময়ের মধ্যেই তো মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিয়েছে যে লোকটা, তাকে আলিয়া মাদ্রাসা শিক্ষা যে তুলে দিচ্ছে, তাকে কোনো নিয়মের না মেনে একটা ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট করার জন্য একটা কতগুলো স্টিপুলেটেড নিয়ম আছে, স্ট্যাচুট আছে, কোনো নিয়ম মানা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা মানা হয়েছে, 10 বছর অভিজ্ঞতা আছে একটা অধ্যাপনা, তা মানা হয়েছে, একটি ভাইস চ্যান্সেলর করে দেওয়া হয়েছে। আমরা যখন আলিয়া বিশ্ববিদ্যালয় করেছি, আমরা আইআইটি থেকে ভাইস চ্যান্সেলর নিয়ে এসেছি, আমরা খড়গপুর আইআইটি থেকে, গুয়াহাটি আইআইটি থেকে, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় আইআইটি নিয়ে এসেছি। আর তৃণমূল সেখানে কী করলো, সেই যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপককে মার ধর গালাগাল যা যা করেছে সব করে দিয়ে এখন তৃণমূল থেকে একটা ভাইস চ্যান্সেলর করে দিল। আইআইটি এবং তৃণমূলের তো তফাৎ আছে, তাই এটা মুসলমানরা বুঝতে পারবে না? শিক্ষিত মুসলমানরা তো বুঝছে। আনিস খানকে খুন করালো, তোমরা সবাই বললে 15 দিনের টাইম দেওয়া হোক, মুখ্যমন্ত্রী বললেন, তারপরে 1 মাস বলা হলো কোর্টে গিয়ে। কোথায় গেল? কোথায় এসআইটি? কোথায় রিপোর্ট? বলছে সিবিআই কেন করছে, সেটাকে আটকানোর জন্য হামলা করছে কোর্টে গিয়ে, ডিভিশন বেঞ্চে যাচ্ছে, এসএসসি থেকে আরম্ভ করে বাকিটা।
তাহলে সরকার তদন্ত করে, চিটফান্ড থেকে এখন পর্যন্ত আমরা দেখলাম সরকার তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য কোটি টাকা খরচা করে, শুধু নয় মস্তান পোষে, কালো কোর্ট চাপিয়ে মস্তানদের দিয়ে কোর্টের মধ্যে হামলা করে, অথচ তদন্ত করার নাম করে মিথ্যাচার করছে। বকটুই থেকে আমতা আমরা দেখেছি, যেখানে সত্যটাকে গোপন করাচ্ছে, যেটা ঝালদায় দেখলাম, প্রত্যেকটা ঘটনায়। আমাদের হাঁসখালিতে পুলিশের কাজ হচ্ছে অপরাধ করা, নাহলে অপরাধীকে পাহারা দেওয়া। আর তাহলে অপরাধী আর পুলিশ মিলে এলাকায় এমন সন্ত্রাস তৈরি করা যারা সাধ্য করতে পারবে না, লাস্ট রাইটস পারফর্ম করতে পারবে না, বিট হিন্দু আর মুসলিম। এটা তো রাজ্যের পরিস্থিতি, এটা তো মানুষ দেখছেন, স্বাভাবিকভাবেই তার প্রভাবটা পড়তে বাধ্য। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বিজেপি দেশের 4টি কর্নারে 4টি হনুমান মন্দির তৈরি করবে, এ রাজ্যেও নাকি একটা পরিবার। আমার মনে হয় নরেন্দ্র মোদী বলেছেন, 4টে বলেছে, কিন্তু সেটা ঠিক বলেনি, 3টে করবে, একটা মমতা ব্যানার্জি করবেন, বাকিটা। আপনি যে এই পরিস্থিতিটা হনুমান মন্দিরের পক্ষে, কোথাও পক্ষে বিপক্ষে প্রশ্ন কোথায় এলো? এই যে পরিস্থিতি চলছে তাতে হনুমান মন্দির তৈরি করার উদ্যোগ নিয়েছে, আমরা কি মনে হয় সময় অবধি এটা? আচ্ছা, এটা কি আমাদের রাজ্যে বা দেশের এটা মানুষের এটাই প্রথম প্রয়োজন? আনএমপ্লয়মেন্ট রেট হাইয়েস্ট এভার, অথচ কোনো কল কারখানা গড়ে উঠছে না, ইনভেস্টমেন্ট হচ্ছে না, কোনো কেন্দ্র বা রাজ্য সরকারি অফিসে কোথাও নিয়োগ হচ্ছে না, স্যালারি ইনকামের কোনো ব্যবস্থা নেই। কোনটা প্রায়োরিটি? এই দেশের 4 কোণেই আমরা দেখেছি কোভিডের সময় শ্মশান পায়নি, হাসপাতাল পায়নি, বেড পায়নি, অক্সিজেন পায়নি, তাহলে প্রায়োরিটি কোনটা? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই যে ইউক্রেনের ঝামেলা হলো, সব ওখানে পড়তে গেছে। তার মানে আমাদের এখানে হায়ার এডুকেশনের জন্য অ্যাভিনিউজটা কম, তাহলে কোনটা প্রায়োরিটি? এটাকে জোর করে এটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, আর তারপরে বলা হবে তুমি হচ্ছে সংকট মোচনের বিরুদ্ধে। আরে সংকট মোচন এই রাস্তায় হবে না, ওটা সংকট। সংকট মোচনের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে বিনিয়োগ করতে হবে। শুধু দেখবে, আসলে তো বীরভূম আছে, বোলপুরে 2টো ঘটনা ঘটলো। রবীন্দ্রনাথ অনেক ভালো ভেবে নাম দিয়েছিলেন শান্তিনিকেতন, সেটা অশান্তির জায়গা হয়েছে। আর এই যে একটা এই হারে তোমরা জার্নালিস্ট, বি অনেস্ট, কখনো অনেকে বলে 34 বছর আগে সময়, এরকম সময় তো প্রশ্ন করে আপনার বলেছে। আচ্ছা, কখনো ধর্ষণের এত রিপোর্টিং কখনো করেছো তোমরা এত কম পিরিয়ডের মধ্যে? সিবিআই ছেড়ে দাও, হাইকোর্ট ছেড়ে দাও। Which journalist, which channel, which newspaper, given a certain time period এর মধ্যে এতগুলো ঘটনা রিপোর্টিং করেছো স্মরণকালে, কেউ বলতে পারবে? এবং তারপরে মুখ্যমন্ত্রী যেখানে মিনিমাইজ করছেন ঘটনাটাকে, কামদুনি থেকে শুরু হয়েছিল, বক্তৃতা তাই বলেছেন দুষ্টু ছেলে একটু দুষ্টু করছে। এবং হাঁসখালিটা হচ্ছে একটা আই ওপেনার। একদিকে যে তৃণমূলের নেতা, যে পাচারকারী, যে মস্তানি, যে খুনি, যে পুলিশকে কন্ট্রোল করে, অপরাধ করার পরে সেই হচ্ছে গিয়ে সৎকার করে দিল, মানে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দিল, হাতরাসে কাণ্ডের মতো। অথচ মুখ্যমন্ত্রী বলছেন পুলিশকে কেন বললো না, কেন আগে কেন জানালো না, কেন? ন্যাকামি। জানেন না তিনি রাজ্যের কি অবস্থা করেছেন, পুলিশগুলোর কি অবস্থা হয়েছে? পুলিশের সক্রিয় অংশগ্রহণ ছাড়া অপরাধ এই চরম সীমায় পৌঁছায় না রাজ্যে। আর পুলিশ মন্ত্রী উনি হাতে সার্টিফিকেট দিচ্ছেন, এটা তো রাজ্যের পক্ষে লজ্জা। এতগুলো সিবিআই হচ্ছে কেন? ভবানী ভবনকে, সিআইডিকে আর আমাদের কলকাতা পুলিশকে আয়নার সামনে দাঁড়াতে হবে। নিজেরা কতটা অপরাধ করেছেন, যেখানে দাঁড়িয়ে বিচারপতি মনে করছেন যে এই পুলিশকে দিয়ে হবে না তদন্ত। যার বাড়ির মেয়ের ধর্ষণ হয়েছে, যার ছেলে খুন হয়েছে, সে মনে করছে এই পুলিশের ওপর হবে না। এটাই তো ভরসা। ভোটে কত পার্সেন্টেজ পেল তৃণমূল, তার উপর নির্ভর করবে ভরসা। রাজ্যের মানুষ বলছে যার যার প্রতি অন্যায় হচ্ছে, যে সে হচ্ছে না, আমি জানি সিবিআই কিছু করতে পারবে না, প্রকাশ্যে বলছি, বারবার বলেছি।
কাক কাকের মাংস খায় না, আইপিএস অফিসার তো একই, এখান থেকে ওখানে যায়, ওখান থেকে এখানে আসে, যেমন তৃণমূল থেকে বিজেপি যায়, বিজেপি থেকে তৃণমূলে আসে।